বলেছিলাম যে ইরানে হাত দিয়ে ট্রাম্প মুখ পোড়ালেন। ইরান কোনোদিন উনি দখল করতে পারবেন না। তারপরে লিখলাম বিশ্বকে অস্থির করে ট্রাম্প কেটে পড়বেন। বিশ্ব কিন্তু অলরেডি অস্থির হয়ে গেছেন, এখন ট্রাম্প কেটে পড়ার ধান্দা করছেন। তার এতই ব্যস্ততা, তিনি ফ্রান্সে বসে তিনি ম্যাক্রনের সামনে তিনি শৈশাবোধ করলেন 14টা পয়েন্টে। ইরান তো এলো না, ইরান বলল ডিজিটাল সিগনেচার করছি, কিন্তু এটা হচ্ছে চুক্তিটা আমি আলোচনার জন্য সই করছি, এটা কিন্তু কোনো এগ্রিমেন্ট নয়। সেই এগ্রিমেন্টটা নিয়ে আলোচনা হওয়ার জন্য সুইজারল্যান্ডে উপস্থিত হয়েছিলেন জেডি ভান্স এবং ইরানের বিদেশমন্ত্রী আরাগাচি। কারণ আরাগাচি তো উপস্থিত হয়েছেন, আরাগাচি তার সৈন্য লোকজন নিয়ে, বিদেশ দপ্তরের লোকজন নিয়ে উপস্থিত হয়েছেন, জেডি ভান্স উপস্থিত হয়েছেন। কিন্তু বেইজ্জতিটা সব থেকে বেশি হয়েছে এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার একটা ভিডিও দেখাবো, আপনারা হাসতে হাসতে মরে যাবেন। তো আগে উপসংহারটা বলে নিন। উপসংহার নয়, ভূমিকা। তো ভূমিকায় হলো কি, যে দেশের এত তারা থাকে, কার তারা থাকে? যার হারবার চান্স তার তো তারা থাকে। ইরানের তো কোনো তারা নেই। জেডি ভান্স মঞ্চে উঠে অপেক্ষা করছেন, দেরিতে পৌঁছালেন কে? আরাগাচি মঞ্চে, যেটা উল্টোটা হওয়ার কথা ছিল। বিশ্বের শক্তিধর রাষ্ট্র শেষ হওয়ার পরে পৌঁছাবে, তার আগে গিয়ে দাঁড়িয়ে থাকবে তার জন্য, কিন্তু হলো উল্টো। এবং তারপরের কথা হলো, সেখানে পাকিস্তান যে মধ্যস্থতা করেছিল, পাকিস্তান রয়ে গেল এক সাইডে, আর আরাগাচি জেডি ভান্সের সঙ্গে একটা হ্যান্ডশেকও করলেন না, এবং পাশাপাশি ছবি তুলতেও অস্বীকার করলেন এবং বললেন যে 12টা পয়েন্ট আমি দিয়েছি, আমরা যে ঠিক করেছি সেখান থেকে আমরা এক পা পেছবো না, এক পা নয়। এবার আপনাদের 12টা পয়েন্ট আগে পড়ে শোনাই যে 12টা পয়েন্ট কি কি আছে, যেটা ইরান দিয়েছিল, যেটা নিয়ে সুইজারল্যান্ডে বসার কথা ছিল। এক হচ্ছে, লেবানন সহ পশ্চিম এশিয়ার সব প্রান্তে দ্রুত পাকাপাকিভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, সর্বত্র। ইরানের সার্বভৌম ক্ষমতা এবং আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না আমেরিকা। 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীর নৌ অবরোধ তুলে নেবে আমেরিকা। ইরান এবং দেশের সংলগ্ন এলাকা থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করে নেবে। ইরানের ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অবাধ এবং স্বাভাবিক করা হবে। ইরানের তেল এবং জ্বালানি দ্রব্যের উপরে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হবে। যুদ্ধ বিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য $300 কোটি, মানে 30 বিলিয়ন, বলছিলাম না, $30 বিলিয়ন দেবে আমেরিকা এবং সহযোগী দেশ। ইরানের কর্মসূচি, আচ্ছা এখানে 300 কোটি 3000 কোটি হবে, এটা 3000 কোটি হবে, মানে 300 বিলিয়ন চেয়েছে, 3000 কোটি হবে, দেবে আমেরিকা এবং সহযোগী দেশ। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য 60 দিন ধরে আলোচনা করবে দুই দেশ, মানে 60 দিন পরে আলোচনা করার পর তারপরে দুই দেশ এবার সিগনেচার করবে। পরমাণু সংক্রান্ত দুই বিষয়ের আলোচনার সময় আমেরিকা পশ্চিম এশিয়ার অতিরিক্ত কোনো সামরিক বাহিনী মোতায়েন করবে না, ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। আমেরিকা এবং ইরানের আলোচনা চলার সময় আমেরিকা ইরানের যে সম্পদ বাজেয়াপ্ত করেছে তা ফিরিয়ে দেবে। সমঝোতাপত্রে উল্লিখিত শর্ত মানা হচ্ছে কিনা সেটি দেখতে
একটি নজরদারি ব্যবস্থা করা হবে। রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনে চূড়ান্ত বোঝাপড়া করবে আমেরিকা এবং ইরান। বাজেয়াপ্ত সম্পদ ইরানকে ফিরিয়ে দেওয়ার পর এবং তেহরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার পরেই চূড়ান্ত পর্যায়ের আলোচনা হবে। প্রাথমিক সমঝোতা হওয়ার পর ইরানের পরমাণু সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। তার মানে আম ছালা সব হচ্ছে ইরানের, আর আটি নিয়ে চলে যাবে কে? ইসরায়েল আর কি বলে আমেরিকা। বড় বাব্বা ওজন। ওই জন্য বলেছিলাম বিশ্বকে অস্থির করে এবার কেটে পড়ার ধান্দা করবে। এখন তো শান্তি চুক্তি তো হলো না, সই তো হলো না। সই কি যে হচ্ছে কিছু বুঝতে না পেরে আমাদের শাহবাজ শরীফের একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাই। চারক করে বোকা বোঝাকে বলে না, চারক করে বোকার মতো না, এদিক ওদিক এদিক ওদিক, জাস্ট লুক এট হিজ ফেসিয়াল এক্সপ্রেশন মাইনরিটলি। 48 সেকেন্ডের মাত্র ভিডিও, ওনার মুখের আপনার এক্সপ্রেশন গুলো দেখবেন, অভিব্যক্তিগুলো যে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আমি পুরো চারক করে বোকা বনে গেছি। আপনারা সেই ভিডিওটাকে দেখুন, তারপরে আমি আসছি। পাকিস্তান কিন্তু প্রচুর আশা নিয়ে গেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আমাদের আসিম মুনির, এখানে আসিম মুনিরের ছবিটা নেই, তিনি অনেকটা দূরে ছিলেন, শুধু তার মুখে অত ফুটে ওঠেনি। কিন্তু কি হচ্ছে কিছু বুঝতে পারছি না দেখে এই ছবিটা, ভিডিওটা, ক্লিপিংসটা আমি অন্য জায়গা থেকে জোগাড় করে রেখে দিচ্ছি। এবার আপনি বলুন যে এই যে আপনারা বড়ে আব্বা করে চেঁচান না, আব্বা হুজুর বাঁচাবে, আমেরিকা দেখুন একদম সামনে, আমেরিকা ডাকেও নি। পাকিস্তানের দাবি আমি আর এ মিলে, কি বলে কাতার মিলে আমরা দুজনে এই সমঝোতা পত্রটা আমরা করাচ্ছি, কিন্তু তাদেরকে কোনো দামই দেয়নি। ইরান তো নয়। আর আমি বরাবর বিশ্বাস করেছি ইরানের ওপরে হাত দিলে আমেরিকা কোনো দিন জিততে পারবে না। সেটা আবার প্রতিষ্ঠিত হয়ে গেল। ইরান থেকে পিছু হটতে হচ্ছে, এবং যে 14টা শর্ত আমি বললাম ঘুরিয়ে দেখুন, সেই 14টা শর্তের মধ্যে কোনোটা হচ্ছে আমেরিকার পক্ষে আছে? কোনোটা আমেরিকার পক্ষে নেই, সব হচ্ছে ইরানের পক্ষে। ইরান যা শর্ত দেয়, 14টা শর্ত সব ইরানের পক্ষে। আমাদের সব কোনো কিছু তোমরা বাধা দিতে পারবে না। লেবাননের আক্রমণ তোমরা করতে পারবে না। তেলের ওপর নিষেধাজ্ঞা তুলতে হবে। আমাদের পরমাণু যা আমাদের কর্মসূচি তাতে বাধা দেওয়া যাবে না। তাহলে কিসের ভিত্তিতে যুদ্ধে নেমেছিলে ভাই? পরমাণু অস্ত্র ধ্বংস করব, এই যুক্তি দেখিয়ে তো পরমাণু ধ্বংস হলো কোথায়? হ্যাঁ, তুমি সুপ্রিম লিডারদের মেরে দিয়েছো, বেশ কিছু ক্ষয়ক্ষতি করেছো, তার জন্য তোমায় $300 বিলিয়ন ওখানে দিতে হবে, ফাইন। এবার আসুন, এই যে 6টা দেশ যারা মার খেলো, সেই 6টা দেশের কি হবে? আমেরিকা কিন্তু এর কোনো উত্তর দেয়নি। তাহলে এই 6টা দেশের
আমেরিকার ওপরে কি আস্থা বাড়বে? অবশ্যই বাড়বে না। ইতিমধ্যেই ইউএই এবং সৌদি আরব দুজনেই ভারতের সঙ্গে কথা বলেছে তাদের সামরিক সহায়তা দেওয়ার জন্য। এই চুক্তিটা খুব শিগগিরই হবে। এরপর দেখবেন কাতার আসবে, বাহারিন আসবে, সব এক এক করে চলে আসবে। আর তেলের ক্যাপ যেটা, কারণ এই শক্তিগুলো, এই 6টা শক্তি কখনোই চায় না যে ইরান এবং রাশিয়ার ওপরে স্যাংশনটা আমেরিকা তুলে নিক, কারণ তারা একচেটিয়া দামে তেল বিক্রি করছে। এখন ইরানের ওপরে যদি স্যাংশনটা তুলে নেয় তাহলে কি হবে? ইরান সস্তায় তেল দেবে সারা পৃথিবীকে। তাহলে অর্থনীতির ওপরে এই 6টা দেশের যে দাদাগিরি, সেটা চাওয়া পড়ে যাবে, থাকবে না, কঠিন অবস্থা তৈরি হবে। তাই এরাও চাইবে না আমেরিকা ওই চুক্তি সই করুক। এদিকে নিজের দেশের অবস্থাও খারাপ, নিজের দেশ তো একটা লটঘট পাকিয়ে গেছে। এত এত বেড়েছে তেলের শোধনাগার গুলো, কাতারের তৈল শোধনাগার তো পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে। তৈরি করতে গেলে ইন্ডিয়ান এক্সপার্টরা গেছিল, ইন্ডিয়ান অয়েলের এক্সপার্টরা গেছিল, গিয়ে বলে এসছে 4 বছর সময় লাগবে। যে ক্ষতি হয়েছে 4 বছর। তাহলে এই ক্ষতিপূরণ কে দেবে? ট্রাম্পবাবু দেবেন? ফলে আমি যেটা বলেছিলাম 3 মাস আগে, আবার দিচ্ছে এখানে 3 মাস আগে আমি যেটা বলেছিলাম সেটা দেখুন সত্যি হলো কিনা। সারা বিশ্বকে অস্থির করে ট্রাম্প বাবু এখন কেটে পড়ার রাস্তা খুঁজছেন। তার জন্য ভারতকে ধরেছেন যে কোনোভাবে চুক্তিটা করো, তোমার যা চাই আমি তাই দেব, তোমার সঙ্গে কোনো ঝগড়া করবো না, আমাদের আর আড়াআড়ি হবে না, আমরা গলায় গলায় বন্ধু, কি করতে হবে বলো, শুধু হুজুরটা বলা বাকি আছে। মোদিজিও জল মেপে খেলছেন। এর প্রভাব অবশ্যই বাংলাদেশের উপরে পড়বে এবং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার উপরে পড়বে। এটাও আমি আজকে বলে রেখে দিলাম। একটা অপ্রাপ্তির সফর নিয়ে কি পেলেন তারেক রহমান? উল্টে চটালেন দুটো দেশকে, এক হচ্ছে ভারতবর্ষ আর 2 হচ্ছে আমেরিকা। দুজনেরই কিন্তু একটা জায়গা নিয়েই গন্ডগোল, সেটা হচ্ছে দৃষ্টি একটা জায়গাতেই বড় ভালো, সেটা হচ্ছে বাংলাদেশ। আমি বহু আগে বলেছিলাম যে বাংলাদেশ হবে আন্তর্জাতিক খেলার মাঠ। তো এখন তো সে আন্তর্জাতিক খেলার মাঠেই তো পরিণত হয়েছিল। আমি বহু দূরদর্শিতার পরিচয় দিয়েছিলাম যখন 2025 সালে আমি বলেছিলাম। তো এখন এই আন্তর্জাতিক খেলার মাঠে 2 খেলোয়াড় এখন তো পুরো দমে নেমে গেছে, যে যার শক্তি প্রদর্শন করছে। আচ্ছা, দুপুরের ভিডিওতে আমি একটা ভুল বলেছি। ভুলটা হচ্ছে আমাদের এখানে যিনি এসছেন চীনের, তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রী ওয়াং ই। আমি রাষ্ট্রদূত বলে দিয়েছিলাম। এই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। দ্বিতীয় হচ্ছে ওয়াং ই এখানে এসে তিনি যেটার উপরে জোর দিয়েছে সেটা হচ্ছে আরআইসি এবং ব্রিক্স। আরআইসি এবং ব্রিক্স যদি না গঠন করা যায় খুব সত্তর, তাহলে পরে এই আমেরিকার বঙ্গোপসাগরের ঢোকার যে একটা চেষ্টা, সেই চেষ্টা ব্যর্থ করা। এবং তিনি নিশ্চিত করে গেছেন, যেটা আমি আগে বলেছিলাম, যে তাদের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট দুজনে একসঙ্গে ভারতবর্ষে আসবেন এই ব্রিক্স সম্মেলনের আগেই, যে কোনো দিন, ডেট ফিক্স হয়নি। তো এই ব্রিক্সকে সব থেকে ভয় পায় হচ্ছে আমেরিকা। কারণ ব্রিক্স যদি গঠন হয়ে যায়
তাহলে পরে কিন্তু ডলারের অধঃপতন কিন্তু একেবারে অবধারিত। সেটা আমেরিকা কোনোভাবেই মেনে নেবে না, এই ডলারের পতন। কারণ এবার বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি হচ্ছে চায়না, এস হচ্ছে সাউথ আফ্রিকা। তার সঙ্গে এখন জুড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, তারপর ইন্দোনেশিয়াও আসছে, ইরান তো আগেই আছে, আমি বলে দিচ্ছি ইরান আছে, এবং বাংলাদেশ পরবর্তী যে সরকার হবে বাংলাদেশের স্থিতিশীল সেই সরকার থাকবে। তারপরেতে আপনার ওদিকে ফ্রান্স বোধহয় খুব সম্ভবত, আর কি এর মধ্যে থাকলো ব্রিক্স এ ভেঙে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে এসে, যেমন ব্রিটেন বেরিয়ে গেছে, শোনা যাচ্ছে, কনফার্ম খবর নয়, শোনা যাচ্ছে ফ্রান্স ব্রেক্সিট করে এইখানে জয়েন করবে। কারণ আমেরিকার এই দাদাগিরি তাদের কারোর পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে একটা উর্বর ভূমি, যেটা আমেরিকার একটা চারণ ক্ষেত্র হতে পারে। তাই নানান ধরনের চুক্তি ফুক্তি করে, গোলামি চুক্তি ফুক্তি করে আমেরিকা বাংলাদেশকে বেঁধে ফেলেছিল। এখন সেই দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি চলে গেলেন আমেরিকাকে উপেক্ষা করে সোজা চীন। অন্য কোথাও গেলে তার কিন্তু কোনো অসুবিধা হতো না। তিনি যদি সৌদি আরব চলে যেতেন, তিনি যদি ইউএই চলে যেতেন, কিংবা কাতার চলে যেতেন, যে কোনো মুসলিম রাষ্ট্র অথবা খ্রিস্টান রাষ্ট্র, তার কিন্তু কোনো ক্ষতি হতো না। কিন্তু যে প্রতিদ্বন্দ্বী, যাকে দূরে ঠেলে রাখার জন্য ব্রেন ক্রিস্টেনসনকে বিশেষ দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে, তার বারবার বোঝানো সত্ত্বেও তারেক রহমান তাকে উপেক্ষা করে চায়না সফরে গেলেন। আসলে তার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এই আর্থিক সংকট থেকে একমাত্র চায়নাই আমায় বার করতে পারে। কারণ এডিবি টাকা দিচ্ছে না, মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টাকা দিচ্ছে না, আমেরিকার যত রকম আমরা সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো, তারা কেউ টাকা দিচ্ছে না। ফলে বাজেট কমপ্লিট করাটা তার কাছে এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি একেবারে ছুটে গিয়েছিলেন চীনে, কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসার পর এখন সরকারের বুকে কুলু পেটে গেছে, সরকার আর কোনো কথা বলছে না। তারেক রহমান তো চায়না গেলেন, আমেরিকা কি ভাবছে, গুগল কি বলছে শুনুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং বেইজিং এর সঙ্গে গভীরতর কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে বঙ্গোপসাগরে পশ্চিমা নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থের প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। তার মানে আমেরিকা যেটা করতে চাইছে সেটাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। মার্কিন প্রতিক্রিয়া বেশ কয়েকটি মূল গতিশীলতা দ্বারা গঠিত হয়। এক, নিরাপত্তার উদ্বেগ, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও চীনের মধ্যে সম্প্রসারণশীল প্রতিরক্ষা সহযোগিতা এবং সম্ভাব্য সামরিক প্রযুক্তি চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যে হুমকি হিসেবে দেখছে। আঞ্চলিক স্থিতিশীলতা তার মানে আমেরিকার চোখে বিঘ্নিত হচ্ছে। বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্ব, ওয়াশিংটন এই সফরকে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে, বেজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং দক্ষিণ এশিয়ায় তার বৃহত্তম প্রসারের সম্প্রসারণ হিসেবে দেখছে। মানে এই সফরটাকে সে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটাই দেখছে, চীনের ওই ব্যাপারটাই দেখছে, এবং সহযোগিতামূলক সম্পর্ক হিসেবে দেখছে। চীনের সঙ্গে যাই হোক না কেন,
তার মাথায় কিন্তু, ডোনাল্ড ট্রাম্পের মাথায় কিন্তু এইগুলো ঘুরে বেড়াচ্ছে, বা আমেরিকার মাথায় এগুলো ঘুরে বেড়াচ্ছে। জটিল দ্বিপাক্ষিক সম্পর্ক, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে। ওয়াশিংটন বাংলাদেশি নাগরিকদের উপরে ভিসা, বন্ড ব্যবস্থা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তারেক রহমান যুক্তরাষ্ট্রে ভ্রমণ সংক্রান্ত অমীমাংসিত জটিলতার সম্মুখীন, মানে এখনো ওনার ওটা ক্লিয়ারেন্স হয়নি। চীন যেখানে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে বাংলাদেশকে সক্রিয়ভাবে সমর্থন করছে, সেখানে যুক্তরাষ্ট্র পশ্চিমা রপ্তানি বাজার না হারিয়ে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ককে ভারসাম্য রক্ষায় ঢাকার প্রচেষ্টার উপর নিবিড়ভাবে নজর রাখছে। তার মানে ঢাকা যা করছে তার উপরে কিন্তু নিবিড়ভাবে নজর রাখছে। আমি বলেছিলাম না, আমি দুপুরবেলার ভিডিওতে এইটা বলিনি এই কারণে, দুটোকে একসঙ্গে করলে পরে জট পাকিয়ে যাবে, তার থেকে আমি আলাদা আলাদা করে দিয়েছি। এখন ট্রাম্প একটা জিনিসে খুব ভয় পান, আগেও বলেছে, সেটা হচ্ছে ব্রিক্স। তার কারেন্সি যদি মানে মূল্য না থাকে, সারা পৃথিবী ডলারে চলছে। এখন সারা পৃথিবীর কাছে যে ট্রেজারি বন্ড রয়েছে, প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশ ইউএস ট্রেজারি বন্ড কিনে রেখে দিয়েছে। মোটামুটি আপনার 350 ট্রিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড বিভিন্ন দেশের কাছে রয়েছে। শুধু চীনের কাছে আছে 176 ট্রিলিয়ন ডলার, শুধু চীনের কাছে, বাকিগুলো সমস্ত আলাদা। এবার শুধু চীন, ভারত, রাশিয়া, তারপর ব্রাজিল, সাউথ আফ্রিকা যে যা কিনে রেখে দিয়েছে, সব ট্রেজারি বন্ডগুলো যদি ফেলে দেয়, দিয়ে বলে যদি আমায় টাকা দাও, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। তারপরে নিজেরা নিজেদের কারেন্সি একটা বার করবে, ইউরোর মতো একটা কারেন্সি বার করবে। কারেন্সি বার করে যারা যারা আসবে এর মধ্যে, যেমন সৌদি আরব চলে আসছে, কারণ সৌদি আরব আসছে এই কারণে, সৌদি আরব নয়, ইউএই আসছে এই কারণে, ইউএই এত মার খেয়েছে ইরানের কাছে। ইউএই বুঝে গেছে যে প্রতিরক্ষায় আমাকে আমি পয়সা দিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা কিনেছি তো, কিন্তু ইউএস প্রতিরক্ষা আমায় দিতে পারেনি, প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারেনি, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই চুক্তিটা শেষ হয়ে গেলে আমি আর নতুন করে চুক্তি করব না। আর পেট্রো ডলার যেটা ছিল, ওআইসি পেট্রো ডলার আস্তে আস্তে তুলে দেবে। তাহলে কি হলো, পেট্রো ডলার উঠে গেল, ওদিকে একটা ঝড় কমলো, পুরোটাই ডলারে হতো, এখন ইউরোতেও লোক কিনতে পারবে, ব্রিক্স যদি একটা মুদ্রা বার করে ব্রিক্সেও কিনতে পারবে, তার মানে ডলারের ভ্যালু কমলো। তো এই যেগুলো যদি হয়, তাহলে চায়নাকে দূরে রাখার জন্যই তো ভারতবর্ষকে কাছে রাখা। তা ভারতবর্ষের এখন যা নীতি, সেই নীতির প্রতি এখন পুরোপুরি সমর্থন আছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। সেটা মার্কো রুবিও এসে বলে গিয়েছেন। ভারত কতটা বিশ্বাস করেছে, কতটা বিশ্বাস করেনি আমি বলতে পারবো না, কিন্তু ভারত যে সিগন্যালটা দিয়েছে যে এখানে পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে দীনেশ ত্রিবেদীকে ওখানে বসিয়ে দিয়েছে, তার অর্থ কালকে ব্যাখ্যা করেছি। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে মোদীজির সম্পর্ক খুব ভালো, ভীষণ বিনয়ী মানুষ এবং তিনি খুব স্পষ্টবাদী। ঘোরের লোক, রাজনীতি করলে তো ঘোরের লোক হতেই হবে, কিন্তু খুব স্পষ্টবাদী, যার জন্য মোদীজি ওনাকে পছন্দ করে। এখন একটা কূটনৈতিক ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিলে কি হতো, তাকে 10 বার ফোন করতে হতো বিদেশ সচিবকে, নইলে বিদেশ মন্ত্রীকে। তারা সময় মতো গিয়ে মোদীজির সঙ্গে আলোচনা করে তিনি রিব্যাক করে তার সিদ্ধান্তটা জানাতেন। দীনেশ ত্রিবেদীকে যেটা পাঠানো হয়েছে, দীনেশ ত্রিবেদী সিধে একেবারে মোদীজিকে ফোন করবেন, তার জন্যই তাকে কিন্তু
এই ব্যবস্থা করে পাঠানো হয়েছে ওখানে। অর্থাৎ এই যে কথায় কথায়, ওই যে কালকে কাগজে পড়েছিলাম না, কথায় কথায় দিল্লিতে ছুটে আসা, রনেন সেন যেটা বলে ছুটে আসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ওইখানেই কেটে গেল। তোমাদের যা বলার আমার কাছে বলো, আমিও কথা বলে দিচ্ছি। তাহলে এখন যদি কোনো গন্ডগোল হয়, সেই গন্ডগোল তাহলে পরে এখন নয়াদিল্লির কাছে ছুটে এসে খলিলুর রহমান কিছু করতে পারবে না। আর আমার আশঙ্কা, সত্যি কি মিথ্যে পরে দেখতে পাবেন আপনারা, মার্কো রুবিও খুব শিগগিরই খলিলুর রহমানকে ডেকে পাঠাবে, ডেকে পাঠিয়ে এর ব্যাখ্যা চাইবে। হয়তো ডেকে এত করে পাঠিয়েছে, সে খবর আমরা জানি না, কিন্তু পাঠাবে তো নিশ্চিতভাবে। আপনারাও জানেন, বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। আর এবার নিষ্পেষণ কাকে বলে, মানে কাঠের ঘানিতে ফেলে তেল যেরকম বার করে না, নিষ্পেষণ কাকে বলে, আমেরিকা এবার দেখিয়ে দেবে বাংলাদেশকে। আর ভারত চুপচাপ বসে বসে দেখবে। খুব বেড়েছিলি বার, তারাই বলেছি পেটে দানা পানি না পড়লে তাহলে ধর্ম টর্ম সব ভোগে চলে যাবে, জানলা দিয়ে পাখি হয়ে উড়ে বেরিয়ে যাবে ধর্ম। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখন তেলের ঘানিতে ফেলে রসকস কি করে বার করে, তার জন্য আপনাদের কটা দিন অপেক্ষা করতে হবে। আপনাদের কপালে চরম দুর্ভোগ, তার জন্যই আমি বলেছি দুর্ভিক্ষের জন্য তৈরি থাকুন। সবাই ভালো